স্বাগত জানাচ্ছি প্রযুক্তি বাংলাদেশে এবং পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। নির্বাচন নিয়ে আস্থাহীনতার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন দূরত্ব বাড়ছে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐক্য ধরে রাখাটা অন্তর্বর্তী সরকারের জন্য অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এমন একটি প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন নির্বাচন ও রাজনৈতিক ঐক্য দুটোই জরুরি। এমন একটি সময় দেখছি যারা আন্দোলনের কাণ্ডারি ছিলেন তাদের সাথেও দূরত্ব বাড়ছে সরকারের। তাই আজ প্রযত্নে বাংলাদেশের বিষয় নির্বাচন করা হয়েছে আলোচনার, সরকারের সঙ্গে শিক্ষার্থীদের মত পার্থক্য বাড়ছে কি, এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই প্রযত্নে বাংলাদেশে। এবং প্রথমে আসলে শুরু করতে চাই, আমরা যেহেতু শিক্ষার্থীদের সাথে বা কাণ্ডারিদের সাথে দূরত্ব বাড়ছে বলছি, তখন আসলে সরওয়ার তুষার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধর দাবি নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে, যদি বলি গত 48 ঘন্টায়, বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু আবারও শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু আওয়ামী লীগের আবারও রাজনীতিতে ফিরে আসা বা তাদের হয়তোবা মতাদর্শ যারা পরিবর্তন করে আবার সুস্থ ধারার রাজনীতিতে আসতে চান তাদের অনেককে সুযোগ দেওয়ার কিন্তু অনেক কথাই বলছেন বিভিন্ন রাজনৈতিক দল। আমরা কারো নাম যদি উল্লেখ নাও করি, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে আসছে। এতে আসলে আপনারা এনসিপির পক্ষ থেকে কতটুকু একমত? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের এই বিষয়ে সংবাদ সম্মেলন চলছে। পুরো সংবাদ সম্মেলনের পরে আমরা আমাদের দলীয় অবস্থান আপনারা জানতে পারবেন। তবে যে আলোচনা হয়েছে সেটা থেকে আমি কিছু কথা বলতে পারি, এবং এটা খুব নতুন না। আমরা বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে এই কথাগুলো বলেছি, ফলে আমাদের দিক থেকে এটা নতুন না, আমাদেরকে আবার হয়তো নতুন করে বলতে হচ্ছে। সেটা হচ্ছে দুটো জিনিস খুব পরিষ্কার। একটা হচ্ছে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। এটা করতে হলে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে করতে হবে এবং দেশকে একটা চরম অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া হবে। ফলে প্রধান উপদেষ্টার যে বক্তব্যে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মধ্যে একটা সঙ্গত ক্ষোভ তৈরি হয়েছে, এটা ক্ষোভ তৈরি হওয়ার সঙ্গত কারণ আছে। কারণটা হচ্ছে যে বিচারের আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। কী বিচার হচ্ছে, কীভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ প্রশ্নে এখনও কোনো রাজনৈতিক ঐক্যত বা ডায়ালগ তো আপনি করেন নাই সবগুলো দলের মধ্যে। এর আগেই যখন প্রধান উপদেষ্টা এরকম করে বলে দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নাই, তখন একটা ক্ষোভ তৈরি হয়। নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা হচ্ছে একটা প্রশ্ন, কিন্তু কনটেক্সটটা হচ্ছে যে কতগুলো জিনিস আওয়ামী লীগ প্রশ্নে মানুষ দেখতে চায়, সেগুলো করার আগে আপনি এই আলোচনাটা যখন করেন তখন এটা মনে হয় যেন আপনি এই মুহূর্তে মানুষের, কারণ জুলাইয়ের যে গণহত্যা এবং যে আহতরা এখনও হাসপাতালে কাতরাচ্ছে, শহীদ পরিবারগুলোর কি ভয়ঙ্কর অবস্থা, তারা একটা ঈদ তাদের পরিবার ছাড়া পার করতে হবে, এইরকম একটা পরিস্থিতি যখন প্রধান উপদেষ্টার মতো একটা দায়িত্বশীল জায়গা থেকে কথাগুলো আসে, তখন স্বাভাবিকভাবে এটা আপনি এটা হচ্ছে আপনার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেখান থেকে এই প্রতিক্রিয়াগুলো আপনি দেখতে পাচ্ছেন। আমাদের দিক থেকে আমাদের পার্টি পজিশন খুব পরিষ্কার। আমরা বলেছি যে দল হিসেবে, আপনার শোতে এসেও আমি অনেকবার বলেছি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। আমরা তো নিষিদ্ধ হতে হবে এটা সরাসরি এটা বলতে পারি না, কারণ বিচারিক প্রক্রিয়া তার মতো করে আগাবে, কিন্তু দল হিসেবে কথাটা হচ্ছে শুধু শেখ পরিবার না, শুধু আওয়ামী লীগের অমুক এমপি তমুক এমপির না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে তার বিচার হতে হবে। কেন? কারণ এই যে জুলাই ম্যাসাকার কিংবা এর আগে যতগুলো হত্যাকাণ্ড, গুম খুন, ক্রসফায়ার, অর্থ লোপাট, 3টা নির্বাচন জালিয়াতি করা, এই যে যা আমরা আওয়ামী লীগ রেজিম সম্পর্কে বলি, এটা তো শুধুমাত্র ব্যক্তি কিংবা একটা গোষ্ঠীর কর্মকাণ্ড না, একটা পুরো দল এটাতে জড়িত ছিল। স্থানীয় পর্যায় থেকে শুরু করে তাদের জাতীয় পর্যায় পর্যন্ত পুরো দল এই প্রক্রিয়া জড়িত, এবং আজ পর্যন্ত এই দলের একটা লোকও প্রকাশ্যে বলেন নাই যে আমরা আমাদের কৃতকর্মের জন্য ক্ষুব্ধ বা আমাদের কৃতকর্মের জন্য আমরা দুঃখিত, এবং আমরা মনে করি যে যারা অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত। অপরাধীরা বুঝলাম পালিয়ে আছে, তাহলে এই দলের যারা অপরাধী না তারা তো বলতে পারে যে আমরা এটা ডিজাউন করি, আমরা মনে করি শাস্তি হওয়া উচিত। এই কথাগুলো তারা তাদের দিক থেকে বলেন, উল্টো দেশের বাইরে থেকে সেই সুযোগটা কি আছে না, দেশের ভেতরে যারা আছে তারা কি, আপনি কি এটা বলতে পারেন না? আপনি তো এটা তো খুব একটা রিকনসিলিয়েশনের সামনে আসলে না, সামনে আসার ব্যাপার না। তো আপনি তো সোশ্যাল মিডিয়ার যুগে, আপনি তো সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনি তারা কি করছে। সোশ্যাল মিডিয়া তাদের কোনো মতামত রাখতে তো সমস্যা হচ্ছে না, কিন্তু এই কথাটা, সিম্পল কথাটা আপনি বলতে পারছেন না কেন? বরং তারা দেশবিরোধী যে চক্রান্ত এবং দেশবিরোধী যে প্রোপাগান্ডাগুলো সারা বিশ্বে চালাচ্ছে সেটা বরং সমর্থন করছে। বিপ্লবীদের বা অভ্যুত্থানকারী শক্তিদেরকে তারা ক্রমাগত থ্রেট দিচ্ছে কমেন্টে যে আর কিছুদিন অপেক্ষা করো, কিংবা গতকালকে হাসনাত আবদুল্লাহকে বলা হয়েছে যে
আপনার মৃত্যু আল্লাহ কবুল করে নিয়েছেন, এইরকম, ঠিক আছে, তারা থ্রেট দিচ্ছে, ঠিক আছে। তো সুতরাং হচ্ছে ব্যাপারটা হলো যে আওয়ামী লীগের মধ্যে কোনো রিমোর্স কিন্তু নাই। তা যে দলের রিমোর্স নাই, তখন আপনি তাকে যদি বলেন যে এই দল এখনো রাজনীতি করতে পারবে, তখন মনে হয় কি যে মনে হয় হচ্ছে যে আওয়ামী লীগের ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে, ক্ষমতার হাত বদল হয়েছে। সেটা কিন্তু বাংলাদেশে ঘটে নাই। বাংলাদেশের ইতিহাসে তীব্রতম একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি আওয়ামী লীগকে উৎখাত করেছেন এখান থেকে। তার মানে আওয়ামী লীগ এই মুহূর্তে, অন্তত এই মুহূর্তে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে নাই, এবং তাকে একটা অন্য 8-10টা ডেমোক্রেটিক দলের মতো বিবেচনা করতে পারবেন না। আওয়ামী লীগ আমলে আমরা বিএনপিকে যেভাবে বিচার করতাম, এই আমলে আওয়ামী লীগকে সেভাবে বিচার করা যাবে না, কনটেক্সট একই রকম না। সুতরাং ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে যে নাই, তার রাজনৈতিক অধিকার কিংবা রাজনীতি করার অধিকারের প্রশ্নই আসে না। তাকে আগে বিচারের মুখোমুখি করতে হবে, তারপরে আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেব যে নিবন্ধন বাতিল করতে হবে নাকি দল হিসেবে নিষিদ্ধ করতে হবে না কি করতে হবে, এটা তারপরে সিদ্ধান্ত। কিন্তু আগে তো এই কতগুলো স্টেপস আছে, এগুলো আপনাকে সারতে হবে, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই এই সময় আসলে আসতে চাই যাতে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আপনার কাছে আসতে চাই। আজ কিন্তু বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে গণহত্যার বিচার শেষে জনগণ ক্ষমা করলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ হয়তোবা তারা পেতে পারে। তবে জনগণের ওপরে কি আপনারা পুরোটাই আসলে বিচারের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন? কারণ তাদের যে বিচার প্রক্রিয়া চলছে সেটি তো সরকারের একটি বিচার, সরকার এবং দেশের একটি বিচার প্রক্রিয়ার অধীনেই তারা রয়েছে। তারপরও জনগণের বিচারের কথা বারংবার কিন্তু চলে আসছে। সেখানে আমি একটু আগেও আসলে তুষারকে বলছিলাম যে মব জাস্টিসের শিকার হচ্ছেন অনেকেই, আওয়ামী লীগের অনেকেই যারা সামনে আসছেন, জনগণ খোঁজ পেলেই বাসায় চলে যাচ্ছেন। সেক্ষেত্রে আসলে তাদের বিচারটা আপনার চোখে আপনি কিভাবে দেখছেন? সরকারের বিচারটি আগে হওয়া উচিত না জনগণের বিচার? জি, ধন্যবাদ। কোন চোখে তাদের আগে বিচার? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ডিবিসির দর্শক শ্রোতাদেরকে এবং বিজ্ঞ আমাদের আলোচক সরোয়ার প্রিন্স সাহেবকে অবশ্যই। আসলে উনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু নিতান্তই অত্যন্ত প্রয়োজনীয় কথা বলেছেন। একটা বিদ্রোহ হয়েছে এবং ছাত্র জনতার সমন্বয় হয়েছে এবং সেখানে প্রচুর রক্ত ঝরেছে। আপনি একটা জিনিস দেখেন, আজকে 7 মাসের পর 8 মাস, প্রায় 8 মাস চলে গেছে, এখন পর্যন্ত কিন্তু আপনি একটা হত্যারও বিচার করতে পারলেন না। এতগুলো লোক শহীদ হয়েছে, তারপরে আপনার হাজার হাজার লোক আপনার এখনও আহত অবস্থায় আছে। সেই অবস্থায় যদি আপনি একটা রোডম্যাপও তৈরি করতে পারলেন না, আমি মনে করি এক্ষেত্রে ধরেন একটা ব্যর্থতা তো আছেই। আর ওই ব্যর্থতার পর যদি ইমিডিয়েট আপনি দলগতভাবে আওয়ামী লীগের একটা সিদ্ধান্তে যান, অবশ্যই একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে। কারণ আওয়ামী লীগের সিদ্ধান্তটা কিন্তু জনগণের উপর ছেড়ে দেওয়া মানে কি, এটা কিন্তু হয় ইলেকশনের মাধ্যমে হতে পারে, হয়তো অন্য কোনো প্রক্রিয়া হতে পারে। সেটা কোনো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো একটা দলকে যে কোনো মুহূর্তে আপনি অফ করতে পারেন, এটা কোনো বিষয় না। কিন্তু জনগণের ম্যান্ডেট বা জনগণের সমর্থন বা ল এনফোর্সমেন্টের মাধ্যমে যদি আপনি করেন, সেটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হলে সেটা কোনো প্রশ্ন থাকে না। কিন্তু তার আগে আমার যে এতগুলো ভাই বোন, এতগুলো আত্মীয় স্বজন, এতগুলো মানুষ রক্ত দিয়েছে, তাদের বিচারটা আমি কোন পর্যায়ে রাখলাম? কয়টা মামলা হয়েছে, কয়জন আসামি হয়েছে, এই আসামিগুলো কোথায় আছে, আর আমার দেশ থেকে এতগুলো আসামি বা কেন বা কীভাবে চলে গেল? আমি তো আসামিগুলো বের করে দেওয়ার সুন্দর একটা রোড তৈরি করে দিলাম, আমি তাদেরকে আটকাইলাম না। আমি জানি তারা কোথায় ছিল, তারা ক্যান্টনমেন্টে ছিল 2 মাস 3 মাস পর, এবং তারা কেউ গিয়েছে চা বাগানের ভিতর দিয়ে, কেউ গেছে বর্ডার দিয়ে, বিভিন্ন পথে গিয়েছে, এবং তারা বিদেশ গিয়ে তারা বলছে, অকপটে বলছে তারা, হ্যাঁ, তারা বীর দর্বে বলছে। আমার প্রশ্নটা ওই জায়গায় ওনার সাথে আমিও একমত, একটা জায়গায় যে বিচারটা কেন এখনো হলো না, বিচারটা কোন পর্যায়ে আছে? বিচার যদি আপনি একটা পর্যায়ে নিয়ে দিতেন আজকে, যা দেখা যাচ্ছে আগামী 2 মাস 3 মাসের পর থেকে বিচার ফিনিশ হয়ে যাচ্ছে, মানে যারা অপরাধী তাদের ফাঁসি হবে, তার জেল জরিমানা হবে, একটা কিছু, তখন কিন্তু আপনি বলতে পারতেন যে হ্যাঁ, আওয়ামী লীগ এখন যদি তাদের বিচার হয়ে যাওয়ার পরে জনগণ ক্ষমা করে, তারপরে হয়তো বা একটা সুযোগ দেওয়া যেতে পারে বিনা আঙ্গিকে। কিন্তু আমি তখন বিচারের লক্ষণই দেখছি না। তার মানে কি, আমি কিন্তু একটা কনফ্লিক্ট অবস্থান সৃষ্টি করছি। এক্ষেত্রে আমার মনে হয় যেটা, এক্ষেত্রে যদি আওয়ামী লীগকে একটা নির্বাচন দূরেও রাখতে হয় তার অপরাধের জন্য, যদি আওয়ামী লীগকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হয়, সেটা আওয়ামী লীগের করা উচিত। আমি আওয়ামী লীগের পক্ষে বলবো না, আমি শুধু এতটুকু বলবো যে আওয়ামী লীগের নেত্রী যেখানে ইন্ডিয়াতে বসবাস করে, বর্ডারের উপরে বসবাস করে, 2 দিন পর পরে উনি এমন ধরনের বিবৃতি দিচ্ছেন যেগুলো আমরা শুনে আমরা হতবাক হয়ে যায়, যে একটা মেন্টাল ডিসঅর্ডার পারসন, যে নাকি যাকে নাকি আদালতে বলেছিল যে উনি রং হেডেড নেত্রী, তো উনি এখনও ওই ধরনের কাজ করছেন, ওই ধরনের বিবৃতি দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়ার জন্য বলছেন, হাত কেটে ফেলে দেওয়ার জন্য বলছেন, অনেক কিছু।
এত কিছু বলতে পারেন, উনি ওনার অন্যায় স্বীকার করতে পারেন না, উনি ওনার অন্যায়ের জন্য বিচারের ব্যবস্থার জন্য উনি জেলে আদালতে দাঁড়াবেন গিয়ে সে কথা বলতে পারেন না। উনি বলতে পারেন না যে হ্যাঁ আজ বিচারের ব্যবস্থাগুলো আপনারা কতটুকু করছেন, করেন, তার অনিত্যা করেন, যারা অপরাধী তাদেরকে বিচার করেন, যারা অপরাধী না। আওয়ামী লীগের তো কিছু লোক আছে যারা নিরপরাধ, যারা সাধারণ মানুষ, যারা ভালো মানুষ, তারা কি করবে? তারাও তো এখন ওনার জন্য তারাও ঘর থেকে বেরোতে পারছে না, ওনার অপকর্মের জন্য। মানে এই 5ই আগস্টের পরবর্তী অপকর্মের জন্য কিন্তু এই যে বাকির ভালো লোকগুলো আছে তারা কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ উনি একা তো পালাননি, উনি 300 এমপি নিয়ে পালিয়েছেন, পারিবারিক 56 জন এমপি নিয়ে পালিয়েছেন, মন্ত্রী মিনিস্টার সব নিয়ে পালিয়েছেন। এই পালানো অবস্থায় উনি কীভাবে চিন্তা করেন, আর দেশেই যারা আছে যারা তাদের মাধ্যমে তো উনি চিন্তা করেন বাইরে থেকে যে আওয়ামী লীগকে আবার একটা স্পেস দেওয়া। মানে স্পেস দিবেন কোন আঙ্গিকে, কোন অ্যাঙ্গেলে? উনি যে অপকর্মগুলো করেছেন 17 বছর, এই বিএনপির নেতাকর্মীদেরকে যে গাইবি মামলা দিয়ে হত্যা, গুম, নির্যাতন করে 787 জন লোককে গুম করেছেন আমাদের বিএনপির। এটা হলো জুলাই আগস্টের আন্দোলনের আগে কিন্তু। এরপরে হাজার হাজার মামলা দিয়ে কিন্তু হয়রানি করেছেন, আমাকেও করেছেন, আমার দলের নেতাকর্মী করেছেন। দেখেন সমস্ত বিচার করলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের অস্তিত্ব পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সেই জন্য বলা হয় যে বিচারটা আগে হওয়া উচিত, বিচারটা সবাই দেখতে চায়, একটা ভিজিবল সামথিং দেখতে চায়, যে মানুষ চোখে দেখছে যে হ্যাঁ বিচারটা এই পর্যায়ে গিয়েছে। এখন তো আমরা বিচার কোনো কিছু দেখছি না। এই মুহূর্তে যদি আপনার দলের কথা তুলেন, আমার কাছে বিশেষ করে আমার কাছে আমি মনে করি এটা একটা কনফ্লিক্ট কোয়েশ্চেন, এটা একটা জটিল এবং মানুষের কাছে একটা প্রশ্নবিদ্ধ রয়ে গেলো যে এত কিছু করার পরে আমি আবার দলকে সুযোগ দিচ্ছি কেন? হ্যাঁ ভালো কথা, আপনি কিছু ভালো মানুষ আছে, হ্যাঁ তাদেরকে তো আপনি অপরাধী করতে পারেন না, তাদের জন্য কি করবেন? ভালো কথা, যারা অপরাধী তাদের জন্য কি করলেন? যে হাসিনা নিজে অপরাধী তার জন্য কি করলেন? সে তো নিজে স্বীকারই করে না, সে তো নিজে এখনও পারলে কালকে বাংলাদেশে এসে এই যারা আন্দোলন করেছিল তাদের সবাইকে গুলি করে মেরে ফেলবে। তো এই ক্ষেত্রে আপনি কোন জায়গায় স্পেস দিবেন? স্পেস দেওয়ার যে জায়গাটা আছে সেটা হাসিনা নিজেই নষ্ট করছে। আপনাকে বুঝতে হবে যে একজন নেত্রী তার লিডিং পয়েন্ট থেকে তাকে কোনভাবে লিড করা উচিত, তাকে তার মতো থেকে আসতে হবে সেটা। কিন্তু তা না করে অন্যভাবে যদি আমরা বর্তমান এই প্রেক্ষাপটে আমরা সেই পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করি, আমি মনে এটা ফিজিবল হবে না। কারণ এটা আওয়ামী লীগের জন্য খারাপ হবে। আজকে যদি আওয়ামী লীগকে ধরুন, আমি আওয়ামী লীগকে আজকে তার কিছু ভালো লোকগুলো দিয়ে আপনি দলটা স্পেস দিলেন, কিন্তু প্রত্যেকটা এলাকায় দেখা যাবে যে তার একটা লোক দাঁড়াতে পারবে না। কেন? যারা অপরাধী আছে তাদের জন্য একটা স্পেস তৈরি করলেন না, আদালতে বিচারের ব্যবস্থা করলেন না, যারা ভালো মানুষ তাদের জন্য একটা স্পেস তৈরি করলেন না। তার কোশ্চেন আসবে যে তাহলে খারাপগুলোকে কী করলেন? তারা এসে জয়েন করবে তাদের সাথে, তা আবার তো এই আগের অবস্থায় হলো যেই কত সে লাও, তাহলে কী হলো? আবার একটা মারামারির সৃষ্টি হবে, আবার একটা আওয়ামী লীগের জন্য আরও খারাপ পরিবেশ হবে। তখন আওয়ামী লীগের লোকগুলো কিন্তু আরও দাঁড়াতে পারবে না। কাজে এই যে চিন্তা চেতনা সাইকোলজিক্যালি বলেন আর ফিজিবিলিটি স্টাডি করে বলেন, আওয়ামী লীগের জন্য এখন এই মুহূর্তে সুযোগ করে দেওয়া, তাদের দল নিয়ে কাজ করা, আমি মনে করি এটা আগায় মানে নুনের সেটা বলে না, ঠিক তেমনই হবে। আগে আওয়ামী লীগকে ক্লিয়ার করতে হবে যে তার অবস্থান কোথায়, সে কী করেছিল গত 17 বছর বিএনপিদের নেতাকর্মীদের উপরে, বিএনপি জামায়াত নেতাকর্মীদের উপরে, পাশাপাশি এই জুলাই আন্দোলনে কী করেছে সেগুলোর সংশোধন করে বিচার করে তারপরে কিন্তু তাকে আসতে হবে ওপেনলি। আদারওয়াইজ কিন্তু তার জন্য আর ক্ষতিকর অপেক্ষা করছে সামনে। কিন্তু সেই বিচারটা আসলে কে করবে? জনগণ আগে করবে নাকি সরকারের আগে করা উচিত? সরকারই আগে করা উচিত। আমি মনে করি সরকারই এই মুহূর্তে করা উচিত। এই মুহূর্তে সরকারকেই তার আদালতের মাধ্যমে তাকে অগ্রসর হওয়া উচিত। আমি সেই জন্য বলছি একটা ভিজিবল সামথিং থাকতে হবে। তো আর জনগণ বিচার করবে তো ভোটের মাধ্যমে। যখন আপনি আদালতের রায়ের মাধ্যমে আপনি একটা রায়ে চলে যাবেন অতি দ্রুত, 8 মাস হয়ে গেছে, আপনি 8 মাসে তো অনেকটা ভালো পর্যায়ে চলে যেতে পারতেন। তা আগামী 2-3 মাস বা 4 মাসের মধ্যে আরও ভালো কিছু করতে পারেন। হয়তো বা এখন গ্রাউন্ড ওয়ার্ক করতে গিয়ে সবাই চলে গেছে, আমার ভিজিবল আসতে হয়তো 2-3 মাস লাগতে পারে বা 4 মাস লাগতে পারে। সেই 4 মাসে যদি আপনি একটা ভিজিবল ভালো স্টেজ নিয়ে আসতে পারেন, তারপরে আদালতের রায়ের মাধ্যমে যখন একটা স্টেজ চলে আসবে, তখন দেখা যাবে যে জননী তার পক্ষে বিপক্ষে একটা রায় চলে আসবে যে তাকে কোন জায়গায় দেওয়া যায়, কোন জায়গায় সুযোগ দেওয়া যায়। আলটিমেটলি কিন্তু জনগণের সকল শক্তির উৎস, জনগণের উপর থেকে আমাদের যেতে হবে। আজ অথবা কাল আমরা যে যত কিছু করি, জনগণ রায় ছাড়া কিন্তু আমরা কেউ যেতে পারবো না। তো সেই জন্য বলে আমি যে জনগণ সবার আগে, কিন্তু যে অপরাধ হয়ে গেছে সেটার বিচার কিন্তু জনগণের পরে, আগে আদালত আইনের মাধ্যমে তার করার পরে না আমি এই রায়ের উপর ভিত্তি করে কিন্তু জনগণ বিচার করবে যে তার তো সবই ফাঁসি হয়ে গেছে বা সবই আপনার জেল হয়ে গেছে, যাবজ্জীবন হয়ে গেছে। তখন দেখবে যে জনগণ তাকে তো আর কোনো স্পেস দেওয়া যায় না, তার অপরাধ অনেক এত বেশি, তাকে স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে ধরুন আওয়ামী লীগ নামের জিনিসটা থাকবে না, এমনিতেই নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আপনি বিচার করছেন না কেন? বিচার কেন আপনি মানে দীর্ঘস্থির করতে যাচ্ছেন? আপনি ধীরে ত্বরান্বিত করেন, তাই না? তা আমি মনে করি এখানে পিছনে কিছু জিনিস কাজ করছে হয়তোবা, যার জন্য নাকি অনেকগুলো অপরাধী পালিয়ে গেছে এবং তাদের বিচারটাও ত্বরান্বিত হচ্ছে না, ধীরে গতিতে চলছে। আর এবার চলতে থাকলে আবার যদি আরেকটা নতুন সিদ্ধান্ত আসে, আবার ক্ল্যাশ হবে, আবার বিশৃঙ্খল সৃষ্টি হবে, হয়তোবা থার্ড পার্টি পার্শ্ববর্তী কোনো দেশ
আবার বেনিফিট হবে। সেই উদ্দেশ্যে আমাদের দেশের মধ্যে আন্দোলন, আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য সবসময় একটা গ্যাঞ্জাম লাগার চেষ্টা করে যারা, অবশ্যই তারা আবারও সুযোগ পাবে। এ পর্যায়ে আসলে প্রযুক্তি বাংলাদেশে নিতে চাই ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযুক্তি বাংলাদেশে, এবং আজ আমরা স্টুডিওতে আলোচনা করছি সরকারের সাথে শিক্ষার্থীদের মতপার্থক্য বাড়ছে কিনা, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আবারও আসলে আপনার কাছেই আসতে চাই, প্রেস কনফারেন্সেও কিন্তু একই কথাই আবার পুনরাবৃত্তি আমরা শুনতে পেলাম, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির কথা। তবে এছাড়াও কিন্তু সরকারের সাথে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি আপনাদের মতপার্থক্য কিংবা দূরত্ব অনেকটাই কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। আসলে সংস্কার প্রসঙ্গ বলি কিংবা নির্বাচন, সব প্রসঙ্গেই দেখা যাচ্ছে আপনাদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সরকারের একটা বিরাট একটা দূরত্ব কিন্তু আছে, যেহেতু ভিন্ন মত আপনারা বারংবার পোষণ করছেন। কতটুকু আসলে এনসিপির সাথে দূরত্ব বাড়লো সরকারের? আচ্ছা, এইটা যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু ধরেন অন্যান্য সময় যে আমাদেরকে যে প্রশ্ন করা হয় যে আপনারা কি কিংস পার্টি, এটা কিন্তু আর খাটে না, ঠিক আছে? কিংস পার্টির প্রশ্ন আসলে আমি বলছি আর কি, আপনার প্রশ্নের সুযোগটা নিয়ে আমি এটা বলছি, কারণ আমাদের সাথে আসলেই সরকারের দূরত্ব বলেন, যেমন ধরুন আমরা তো এই সরকারকে সমর্থন করেছি, মানে কারণ আমরা মনে করেছি এটা করা দরকার এই মুহূর্তে বাংলাদেশের জন্য। কিন্তু সরকারের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে ইভেন সরকারের মোটিভের ক্ষেত্রেও আমরা যেটা পরিষ্কার বলেছিলাম যে বিচার, সংস্কার এবং এরপরে নির্বাচন, এইভাবে আমরা রাজনীতিটাকে, এই সময় রাজনীতিটাকে ভাবি। সেক্ষেত্রে আমরা সরকারের, যেমন ধরুন মাননীয় প্রধান উপদেষ্টা, উনি কিন্তু সবসময় যে ফার্ম থাকতে পারেন সেরকম না। উনি বলেন যে রাজনৈতিক দলগুলো চাইলে আমি সংস্কার করবো, না চাইলে করবো না। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, আপনি যদি সংস্কার না করেন তাহলে আপনার লেজিটিমেসিটা কী? মানে এটা তো কোনো 111-এর গভর্নমেন্ট না। তো 111 গভর্নমেন্ট নিয়ে আমাদের আপত্তি, কিংবা এটাকে আমরা অবৈধ বলি কেন? বলি তার কারণ হচ্ছে তাকে একটা নির্বাচন দিয়ে 3 মাসের মধ্যে চলে যাওয়ার কথা ছিল, সেটা সে দেয় নাই, না দিয়ে সে 2 বছর ক্ষমতায় থাকলো, অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ইলিগেল। কিন্তু এই সরকারের লেজিটিমেসি হচ্ছে যে আপনি যেভাবেই গঠিত হোক, সংবিধানের ভেতর থেকে শপথ নিক আর যেভাবেই করুক, গণ-অভ্যুত্থানই তার মূল লেজিটিমেসি, এবং সেটা হাইকোর্টের পর্যবেক্ষণ দ্বারা এখন সিদ্ধ। হাইকোর্ট কিন্তু শুধু 106 কনস্টিটিউশনে সেটাকে রেফার করে নাই, তারা বলেছে যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত এই সরকার, পরিষ্কার, আপনি এখনই গেলে দেখতে পাবেন এই গত মার্চে। তাহলে এরকম একটা সরকার ধরা যাক আগামী ডিসেম্বরেই যদি ইলেকশন হয়, 1.5 বছর ক্ষমতায় থাকবে, 1.5 বছর বা এরকম 1.5 বছর যদি ক্ষমতায় থাকে এবং সে যদি কিছু সংস্কার না করে, তাহলে তার লেজিটিমেসি নাই, সে নিজেকে ইলেজিটিমেট হিসেবে প্রতিপন্ন করবে। সেখানেই আমরা সরকারের মানে সংস্কারে যখন জোরারোপ করছি এবং যখন বলছি যে সংস্কার করার পদ্ধতিটা হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করা, তখন যখন আমরা মানে মিলিটারি, পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক যে এস্টাবলিশমেন্ট আছে তাদের তো একটা কায়েমি স্বার্থ থাকে, এবং তারা আসলে একটা দেশের কোনো মেজর পরিবর্তন করতে চায় না। আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলেছি, যার মানে হচ্ছে বাংলাদেশকে আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে, এবং এটাকে মানে শুধু ইলেকশন না, মানে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের একটা মেজর পার্থক্য যে 90-কেও তারা যেভাবে গণ-অভ্যুত্থানকে যেভাবে একটা সাংবিধানিক ধারাবাহিকতা তথা রেজিম চেঞ্জে পরিণত করেছিল, আমরা সেটা করতে চাই না। আমরা মনে করি যে একটা বারবার কেন বাংলাদেশে গণ-অভ্যুত্থান ঘটবে, কেন বারবার বাংলাদেশে আসাদ, নূর হোসেন, সাঈদরা জীবন দেবে, কিংবা ওয়াসিম কেন জীবন দেবে? যেন না দিতে হয়, যেন আন্দোলন করতে নামলে পুলিশকে গুলি করতে না হয়, পুলিশ যেন রাজনৈতিক প্রভাবের বাইরে এসে কাজ করতে পারে, বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগের করতলগত না থাকে, ইনস্টিটিউশনসগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এই ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা আমরা বলেছি। এটা করতে গেলে রাষ্ট্র সংস্কার করতে হবে। সেই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমাদের খুবই পরিষ্কার অবস্থান শুরু থেকেই, যে আপনি আগে চিহ্নিত করবেন কোন সংস্কারগুলো সংবিধান সম্পর্কিত না, সেগুলো অধ্যাদেশের মধ্য দিয়ে এই সরকারই করবে, আর যেগুলোর সাথে সংবিধান সম্পর্কিত সেটার জন্য আপনি গণপরিষদে যাবেন। এখন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রায়ই বলা হচ্ছে যে আপনি কি একটা নতুন রাষ্ট্র নাকি, কিংবা আপনার কি সংবিধান নাই যে আপনাকে নতুন করে সংবিধান করতে হবে? এখন ধরুন ডমিনিকান রিপাবলিক নামে একটা দেশ আছে পৃথিবীতে, 32 বার তারা কনস্টিটিউশন চেঞ্জ করেছে এখন পর্যন্ত। ওই দেশকে পৃথিবী থেকে হাওয়া হয়ে গেছে। এই থাইল্যান্ডের, ভেনেজুয়েলার 20 বার করে কনস্টিটিউশন চেঞ্জ করতে হয়েছে। যদি আপনার লাগে আপনাকে করতে হবে, যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে সংবিধান পরিবর্তন করার, সংবিধান তো কোনো বেদবাক্য না বা ধর্মগ্রন্থ না, যেটা আপনি, এটা জনগণের জন্য, জনগণ যদি মনে করে যে সংবিধান পরিবর্তন করতে হবে তাহলে করতে হবে, এবং করার ক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে গণপরিষদ নির্বাচন করা, যার কাজ হচ্ছে হয় পুরোপুরি নতুন সংবিধান লিখবে অথবা সংবিধান সংস্কার করবে, যেটাই করেন এটা করতে হবে গণপরিষদে, সেটার কথা আমরা বলেছি। তো এইটার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাপে মাঝে মাঝে সরকারকে আমরা মানে ডিরেইল হতে দেখি, তখন আমাদের সাথে দূরত্ব তৈরি হয় বা দূরত্ব বাড়ে। ওকে, আসলে আশরাফুদ্দিন বকুল, সরকারকে ডিরেইল হতে বাধ্য হয় এমন মন্তব্য আসলে করলেন সরওয়ার তুষার।
সরকারকে কি আসলে ডিরেইল করা পসিবল হয়েছে, মানে সম্ভব হয়েছে কি এখন পর্যন্ত? কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা বারবারই শুনছি যে ন্যূনতম সংস্কার করে আসলে তারা নির্বাচন চাচ্ছে, এবং নির্বাচনের যত জোর বিএনপির পক্ষ থেকে আসছে, অন্যান্য দল থেকে কিন্তু আমরা সেই জোরটা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আসলে সরকার কি ডিরেইল হচ্ছে, বা বলা কি যায় এই কথাটা? আসলে এখানে সংস্কার আমি কি করব, সংস্কারের যে মেজর সংস্কারটা যেটা দরকার, ধরেন আপনি 17টা সংশোধনী হয়েছে আমাদের সংবিধানে, তো এর মধ্যে কয়েকটা সংশোধনী খুব প্রশ্নবোধক ছিল, যে 15তম সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার উঠে দেওয়া, প্লাস নির্বাচিত হওয়ার আগে সংসদ থাকবে, আরেকটা সংসদ আসলে পছন্দ হলে রায় দেবে, নাহলে দেবে না, সংসদ থাকা অবস্থায় একটা ইলেকশন হবে। এই যে আমাদের সংবিধানকে কাটাছেঁড়া করে যে একটা বিতর্কিত সংশোধনী করেছিল, এগুলো কিন্তু সংশোধন খুব জরুরি, এবং তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠা করা। আপনি একটা যদি দেখেন, আপনি এই যে এত বছর আমাদের দেশ চলে আসছে, দেশ কি চলেনি? দেশের যে মূল প্রেক্ষাপট যেটা, সেটা হলো সন্ত্রাস এবং আমাদের ফেসিবাদের উত্থান যাতে না হয়। ফেসিবাদের উত্থান কখন হয়, কী জন্য হয়? হাসিনার মতো নেত্রী যদি আসে তাহলে হবে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা তারেক রহমান অথবা শহীদ জিয়াউর রহমান, ওনাদের মতো আসলে হবে না। কেন? ওনাদের মাইন্ডসেট আপ ওই রকমই, জনগণ চাইলে থাকবো, নাহলে থাকবো না। জনগণ ভোট দিয়ে যদি আমার রাখে, আমার কৃতকর্মের জন্য আমি থাকবো, নাহলে আমি থাকবো না। আর হাসিনার কি ছিল, আমার 41 সাল পর্যন্ত থাকতে হবে। থাকতে গেলে আমার কী করতে হবে? হত্যা, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা, হামলা, যত কিছু দেওয়া দরকার সব দেবে, লুটে পুটে খাবে, আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এই ধরনের অনেক ধরনের কিন্তু আমরা কথা শুনে আসছি। সেই জন্য তারা সংবিধানে এমনভাবে সংশোধন করেছে যাতে তারা দীর্ঘমেয়াদী থাকতে পারে। আর আমি যে কথাটা বলবো, যে আপনি সংস্কার করবেন কোন কোন জিনিসগুলো, যেমন পুলিশি কার্যকলাপ, পুলিশ তো স্বাধীন, পুলিশ তার নিজের মতো কাজ করতে চাই, করবে। একটা সরকার এসে যদি নাকি তাকে হস্তক্ষেপ করে, আপনি সংস্কারের কোন জিনিসটা তাকে বাধা দেবে? বিচারালয় স্বাধীন, বিচারালয় যদি আপনার বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে চায়, তাহলে আমার করার কিছু না, সরকারের করার কিছু না, যদি সরকারের মাইন্ডে সেটা থাকে যে সে স্বাধীন কাজ করবে। কিন্তু আমার ইচ্ছা থাকে যদি শেখ হাসিনার মতো যে আমি প্রেসক্রিপশন দেবো, সেটা সে লিখে দেবে, তাহলে এর মধ্যে ডাক্তার যেমন প্রেসক্রিপশন দেয়, ফার্মাসি মেডিসিন দেয়, ঠিক তেমনি পাবে হাসিনা দিত প্রেসক্রিপশন আর আদালত দিত রায়। তো আমার প্রশ্নটা ওই জায়গায়, সংস্কার আপনি কয়টা করবেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া থাকবেই, মেজরগুলো করে আপনি যদি নির্বাচন ছেড়ে দেন, সেই বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে। আর এখন করলে এটা প্রশ্নবিদ্ধ হবে, এই জন্য গণপরিষদের কথা আছে। সেই আসলে প্রশ্ন এবং দাবির কথা থেকেই যাচ্ছে। তবে এই পর্যায়ে প্রযুক্তি বাংলাদেশে নিতে চাই আরেকটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযুক্তি বাংলাদেশে, এবং আমরা আজ আলোচনা করছি সরকারের সঙ্গে শিক্ষার্থীদের মত পার্থক্য বাড়ছে কি না সে প্রসঙ্গে, এবং এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন আমাদের সাথে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল এবং রয়েছেন সরওয়ার তুষার। আশরাফুদ্দিন বকুল, আপনাকে দিয়ে এবার আসলে শুরু করতে চাই। আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে যখন দেশে উত্তপ্ত একটি অবস্থা বর্তমানে দেশের, তখন খুব ছোট করে আসলে জানতে চাই, তাদের নিষিদ্ধর দাবির প্রক্রিয়াটিও কিন্তু সরকারের জন্য নেওয়াটা একটি সময় সাপেক্ষ কাজ। সেটি নির্বাচন কমিশনের ক্ষেত্রেও একটু সময় সাপেক্ষ কাজ, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। সেক্ষেত্রে নির্বাচন আরও বিলম্বিত হতে পারে, এমনটি কি মনে করছেন না? হ্যাঁ, সেক্ষেত্রে নির্বাচন বিলম্বিত হতে পারে, বিধেই তো আমরা বলছি তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। কারণ আপনি কোনটা আগে করবেন, বিচার, সংস্কার, আওয়ামী লীগের বাতিল এবং নির্বাচন, মানে চারটা জিনিস তো এখানে একটা পর একটা চলে আসতেছে। তো আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তো আমার দিতে হয় আওয়ামী লীগের অপকর্মের, আওয়ামী লীগ যে কি অপকর্ম করেছে তার বিচার। আর সংস্কার তো আমি করতে যাচ্ছি শুধুমাত্র ভবিষ্যতে যাতে এই ধরনের ফেসিবাদের উত্থান না হয় এবং বৈষম্য না থাকে সমাজে, সেজন্যে তো সংস্কারটা থাকবেই। সংস্কার কিছু সংস্কার করে, মানে গুরুত্বপূর্ণ সংস্কার করে, বাকি সংস্কারের জন্য আপনি একটা স্টেটমেন্ট তৈরি করে দলগুলোর কাছ থেকে আপনি একটা ঐক্যমতের কাছে সিগনেচার নেন, যেটা ক্ষমতা গেলে তারা বাকিগুলো করবে। তার মানেটা কী হলো, আমি আওয়ামী লীগের বিচারও এগিয়ে নিয়ে আসছি, পাশাপাশি মেজর সংস্কার করে আমি নির্বাচন দিকে চলে যাচ্ছি, এবং এর মধ্যে থেকে জনগণের সিদ্ধান্ত নিয়ে নেবে। আওয়ামী লীগের বিচার হয়ে গেলে জনগণ আওয়ামী লীগের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে, আওয়ামী লীগকে থাকবে কি থাকবে না, আওয়ামী লীগের স্ট্যাটাসটা কী। তো এখন আওয়ামী লীগের স্ট্যাটাস তো আমি নিতে পারছি না। আমি জানি আওয়ামী লীগ খুব খারাপ, আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে, সে অনেক মানুষকে হত্যা করেছে, অনেকভাবে হয়রানি করেছে, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া পড়ে না। কিন্তু তার আগে তার বিচার করতে হবে, তো আমাকে বিচার করে আমি স্টেপে স্টেপে সেদিকে অগ্রসর হই। আমি যদি একবার দলটাকে প্রজ্ঞাপন দিয়ে দলটাকে বাতিল করে দিই, তার মানে কি আমি এই বাকি লোকগুলো যদি আবার একটা দল ঘোষণা করে বা একটা দল করে মাথায় নামতে চাই বা অন্য সব দলের সাথে আশ্রয় নিয়ে কাজ করে, তখন কী করবেন?
তারা তো থাকবে, তারা তো মানুষ, তাদেরকে তো আপনি হত্যা করে মেরে ফেলতে পারেন না, তাই না? তার মানে এটা কি, আমাদের যে সিস্টেমটা আছে বিচার, মেজর সংস্কার, তারপরে ধরেন আপনার জনগণের সিদ্ধান্ত এবং ইলেকশন। ওকে, সবার তুষার আপনার কাছেও একই প্রশ্ন আসলে ছুটতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি এনসিপির পক্ষ থেকে করা হচ্ছে, সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচনের যে আমাদের প্রক্রিয়া, বারংবার আপনিও কিছুক্ষণ আগে বললেন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, আর একটু বিলম্বিত হয়ে যেতে পারে নাকি? না, আমরা তিনটা কথা বলেছি। একটা কথা হচ্ছে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হতে হবে। 2 নম্বর কথা হচ্ছে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার নিবন্ধন বাতিল করতে হবে বা স্থগিত করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যদি নিষিদ্ধের প্রশ্ন আসে তাহলে জুলাই সনদের মাধ্যমে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিচার, মানে আওয়ামী লীগের নিষিদ্ধ করা যেতে পারে। এখন আপনি দেখবেন যে বিএনপিরও তরফ থেকে মাঝে মাঝে বলা হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই বা এই নামে রাজনীতি করার অধিকার নাই, যদিও এটা পার্টি পজিশন না হলেও অনেক নেতা বলেছেন, জামায়াত ইসলামী তরফ থেকে অনেক নেতা এরকম অনেক সময় বলেছেন। তাহলে প্রত্যেকেরই তো আওয়ামী লীগ প্রশ্নে একটা অবস্থান আছে। পাশাপাশি জুলাই পরবর্তী অনেকগুলো অরাজনৈতিক ফোর্স তৈরি হয়েছে তরুণদের, তাদের দিক থেকে এই ধরনের দাবি আছে। তাহলে আপনি সবার সাথে তার রাজনৈতিক ঐক্যমত্য করা দরকার। তার ভিত্তিতে জুলাই সনদে যদি আমরা এই সিদ্ধান্ত নেই যে একটা আমরা জনগণের মতটা জানতে চাইবে ব্যাপারে গণভোটের মধ্যে দিয়ে, সেটা হতে পারে। কিন্তু তার আগে আমাদের স্টেপসগুলো পরিষ্কার। বিচারের আগ পর্যন্ত নিবন্ধন বাতিল বা এবং রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। বিচারটা হওয়ার পরে আওয়ামী লীগ কি দল, বিচারের মধ্য দিয়ে যদি একটা সিদ্ধান্ত আসে, সেটা আসতে পারে। বিচারের মধ্য দিয়ে আপনি যদি যেমন ধরুন মানবাধিকার যে রিপোর্টটা জাতিসংঘের, সেখানে পরিষ্কার বলেছে না যে মানবাধিকার এমন কিছু মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে জুলাই মাসে আওয়ামী লীগ, যেটা আন্তর্জাতিক অপরাধের শামিল। তো আমি তো মনে করি যে আন্তর্জাতিক অপরাধের দায়ে আওয়ামী লীগকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা দরকার। এবং আপনি দেখেছেন যে ফিলিপাইন্সের দুতের্তে শুধুমাত্র মাদকের বিরুদ্ধে যুদ্ধ, এটা করার জন্যই তাকে আজকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি কিন্তু এখন আন্তর্জাতিক অপরাধ আদালতে আছেন। আর শেখ হাসিনার তো অপরাধের শেষ নাই, তো তাকে তো আইসিসিতে তোলা যেতেই পারে। তো সেটার প্রক্রিয়া আমাদেরকে ভাবতে হবে অবশ্যই। এবং এমন আসলে প্রক্রিয়ার কথা যখন চলে আসে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মত পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। তবে এই প্রসঙ্গে আসলে শেষ করতে চাই প্রযুক্ত বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সাথেই থাকুন।